রংপুরে 4 খুনের ঘটনায় হাসনাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গ্রেফতার। দর্শক দেখতে পাচ্ছেন রংপুরের ঘটনার সিসিটিভি ফুটেজে অপরাধীদেরকে স্পষ্ট দেখা যায়। এদিকে আজ রংপুরে 4 খুনের ঘটনায় হাসনাত আব্দুল্লাহ গ্রেপ্তার হয়েছে। মূল ফুটেজ প্রকাশ হয়ে আজ এই ঘটনার ময়নাতদন্ত নিয়ে পুলিশও জবানবন্দি দিয়েছে। আজকে আমাদের কাছে ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টে 4 জনকে শ্বাসরোধ করে হত্যার বিষয়টা ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে। আর যে 2 জন নারী ভিকটিম আছেন, শিক্ষক গণপতি চক্রবর্তীকে হত্যার পর পরিবারের অন্য সদস্যরা হত্যাকারীদের চিনে ফেলায় তাদেরও খুন করে সিদ্ধার্থ আর মুগ্ধ। এরই মধ্যে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে এই হত্যার দায় স্বীকার করেছে। 4 জনকে নৃশংসভাবে খুনের ঘটনায় পুলিশ যে বয়ান দিয়েছে তাকে দুর্বল স্ক্রিপ্ট আখ্যা দিয়ে কার্যত ক্ষোভে ফুঁসছে ওপার বাংলার জনতার এক বিরাট অংশ। রংপুরে 4 খুনের ঘটনায় মরদেহ উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত পুলিশ কর্মকর্তারা যেভাবে মিডিয়া সামলিয়েছেন, যেভাবে আসামিদের প্রকাশ্যে এনেছেন এবং ক্রাইম সিনের নজরদারিতে যেসব কাণ্ড ঘটাচ্ছেন, তাতে তাদের দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। রংপুরে 4 খুনের ঘটনায় নিহত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদ পানি দিয়ে ধুয়ে আলামত নষ্টের অভিযোগ। শিক্ষক দম্পতি ও তার সন্তানদের হত্যার বিষয়ে তথ্য সংগ্রহে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। তানভীর, আপনি তো এই ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন, তো নিশ্চয়ই আপনার পুলিশ প্রশাসন এবং স্থানীয়দের সাথে কথা হয়েছে, তো তারা কি বলছেন এ বিষয়ে এখন পর্যন্ত? নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা এবং মূল আসামিদের তো ডোপ টেস্ট করা হচ্ছে, সেই ফলাফলটি কখন আসতে পারে সে বিষয়ে যদি কোনো তথ্য থাকে আপনার কাছে, এবং আলামতের যে ডিএনএ টেস্টের প্রস্তুতি চলছে সে বিষয়ে যদি কোনো তথ্য থাকে আমাদের জানাবেন। দেখেন, আজ বৃহস্পতিবার, ঠিক গত বৃহস্পতিবারে সেই নৃশংসতার সাক্ষী হয়েছিল যে বাড়িটি ঘিরে শুধু এই রংপুরের মাসোয়া পাড়া না, সারা বাংলাদেশ সেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি আমরা। ক্ষোভ আছে মানুষের, সেই সঙ্গে যারা এখানে এই এলাকার বাসিন্দা আছেন তাদের ভেতরে কিন্তু আসলে এই বিচারটি করতে হবে, সেই বিচারের কিন্তু ডিমান্ডও আছেন। আপনি আপনাদের জায়গা থেকে দেখছেন এই যে আসামি 2 জনকে এখন পর্যন্ত আসলে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের ভাই এখানে বসে আছেন, তার বাবা বসে আছেন। সকাল থেকে তারা আসলে তাদের মতো করে কথা বলছেন এবং আজকে একটি ব্রিফিং হয়েছে, সেটি নিয়েও কথা বলেছেন। একটু বলবেন, সিদ্ধার্থের বাবা, আপনি আপনার ছেলের বিরুদ্ধেই অভিযোগ, সে হচ্ছে 4 জন মানুষকে একে একে খুন করে ফেলেছে। আপনি সকাল থেকে দেখছি না এদিকে ওদিকে যাচ্ছেন, কারণ কি? আমি আজকে পুলিশ কমিশনারের বক্তব্যটা দেখছি, বক্তব্যটার মধ্যে দেখতেছি পুলিশ কমিশনার বলতেছে যে কালকে সীমান্ত ওদের ডিবি অফিস বা যেখানে গেছিল যে একটা ভাষণ কথা বলে যাচ্ছে। কি কথা বলে যাচ্ছে? যে রাত্রি 12টার পর থেকে বা 12:30টার পর থেকে আমার সন্তানেরা মুগ্ধ সহ ওর বাসায় অবস্থান করছে এবং অবস্থান করার পরে ওখানে কিছু নিশাও খাইছে। আবার ওইখান থেকে খাওয়ার পরে রাত্রি 3টের দিকে সে বেড়াইছে, কিন্তু ওই ভদ্র সবাই বেড়াইলো না। এরা বেড়াইছে, ওরা আমার জানার তো চাইলো না। আপনি ওই কথা না, আমি বলি, আগে সত্যই বলি, এগুলো পুলিশ কমিশনের আমি বক্তব্য বলতেছি। তখন তো থাকি আমার মাথা হিট। তারপরে দেখা যাচ্ছে রাত 3টের সময় তারা ছাদে গেছে, ছাদে যাইয়া গণপতিকে শব্দ পাওয়ার পরে ও বেড়ে এসছে। আমরা সকালে ওনার সঙ্গে কথা বলেছি, উনি আমাদেরকে যেটি জানাচ্ছেন যে আজকে যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেই সংবাদ সম্মেলনে আসলে গণপতির যে ছোট ছেলে, সেই ছেলের রেফারেন্সে বলা হয়েছে যে রাতে যখন আসলে সিদ্ধার্থকে দেখে তখন দাদা বলে সম্বোধন করে, কিন্তু সিদ্ধার্থকে কখনোই তারা দাদা বলতেন না, কাকু বলতেন। এই বিষয়টি তিনি বুঝিয়েছিলেন। এখন আমি যদি একটু বলি যে আসলে এই যে গত বৃহস্পতিবারের দিবাগত রাতে যে ঘটনাটি ঘটলো এবং ঘটনার পরপরই কিন্তু 2 জন আসামিকে গ্রেপ্তার করলো এবং বলা হলো যে আসলে ইয়াবা সেবনের কারণে এই পরিস্থিতিটি আসলে সৃষ্টি হয়েছে। আমি যদি একটু ধরে ধরে বলি যে এই যে এই বাড়িটিতে কিন্তু সেই রাতে ওরা 2 জন ছিল বলে পুলিশ বলছেন এবং এই বাড়িটি থেকে যেটি বলা হচ্ছে যে এই যে বাড়ির ছাদ, এই বাড়ির ছাদে উঠা হয়েছে এবং এই বাড়ির ছাদ থেকে তার পাশের বাড়িটি হচ্ছে গণপতির বাড়ি এবং সেই বাড়ির ছাদে গিয়ে আসলে ইয়াবা সেবন করতে গিয়ে ইয়াবা সেবন করারত অবস্থায় তাদেরকে আসলে দেখে ফেলে এবং তারপরেই কিন্তু এই মর্মান্তিক ঘটনা
ঘটনাটি হয় এবং যেটি সীমান্ত আসলে 164 আজকে গতকাল গিয়ে বলেছে। তবে আমরা একটি বিষয় আসলে বেশ কিছু প্রশ্ন কিন্তু সম্মুখীন, বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসে। আমি যদি একটু আমার যিনি সহকর্মী সে নিশ্চয়ই দেখাচ্ছেন যে এই যে গণপতির বাড়ির নিচেই কিন্তু আসলে ফাঁকা জায়গা এবং এটি হচ্ছে নির্মাণাধীন বাড়ি এবং আবদ্ধ জায়গা এবং আমরা জানি যে আসলে ইয়াবা সেবনের জন্য আবদ্ধ একটি জায়গা হচ্ছে আদর্শ জায়গা। সো সেই জায়গা থেকে কিন্তু প্রশ্নটি খুব স্বাভাবিক যে যখন এই ওয়ালটি আসলে অতিক্রম করলেন সিদ্ধার্থ আর মুগ্ধ, অতিক্রম করার পরেই সেই আবদ্ধ আদর্শ জায়গাটি তারা পেয়ে যান আসলে ইয়াবা সেবনের জন্য। তবে সেই জায়গাটিকে তারা অ্যাভয়েড করে তারা আসলে কোন যুক্তিতে পাশের যে ভবন সেই ভবনের ছাদ হয়ে সেই ভবনের ছাদে উঠে গেলেন এবং ছাদ থেকে তারা আবার তার এই গণপূর্তের বাসায় ছাদে আসার প্রয়োজনীয়তা অনুভব করলেন, সেই প্রশ্নটির আসলে উত্তর কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদের কাছে মেলেনি। তবে যে আরেকটি প্রশ্ন উত্থাপন হয়েছিল গণপূর্তের মেয়ে এবং স্ত্রীর আসলে ধর্ষণের বিষয়টি, সেটির উত্তর কিন্তু আজকে আমরা দেখলাম যে আসলে সংবাদ সম্মেলনে কিন্তু আসলে দেওয়া হয়েছে। সেই রাতে তারা দুজনে 8টা ইয়াবা সেবন করে, এটা সিদ্ধার্থের জবানবন্দিতে। জীবনে কখনো তারা এত বেশি ইয়াবা সেবন করে নাই, সর্বোচ্চ 2টা ইয়াবা একসাথে সেবন করেছিল। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গলায় গামছা পেঁচিয়ে মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস গামছা দিয়ে টান মেরে ফেলে। এই যে এটা আমরা পরবর্তীতে আমরা মেডিকেল থেকে যে রিপোর্ট পেয়েছি সেটা ময়নাতদন্তের রিপোর্টে সেখানেও চলে আসছে যে এটা অ্যাসফিক্সিয়া বা শ্বাসরোধ কারণে হত্যা, অর্থাৎ এই বক্তব্যের সাথে মেডিকেলের যে রিপোর্ট সেটা মিলে গিয়েছে। তখন স্যারের দেহ টিন দিয়ে ঢেকে রেখে পালিয়ে যাওয়ার সময় সম্ভবত স্যারের স্ত্রী এবং মেয়ে শব্দ শুনে ছাদে চলে আসে। তাদের দেখে চিল্লাতে লাগলে মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রী গলা চিপে ধরে আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। এক হাতে মেয়ের গলা চিপে ধরে, আরেক হাতে মুখ চিপে ধরে। মুগ্ধ স্যারের স্ত্রীকে মারার পর সেই গামছা দিয়ে আবার দুজনে একসাথে মেয়ের গলায় পেঁচায়। তাতে মেয়ে না মরলে পাশে কবুতরের খাবার রাখার বাক্স থেকে রশি নিয়ে এসে মেয়েটার গলা পেঁচিয়ে দুই দিক থেকে টান দেয়। ছাদে একটা পুরাতন প্লাস পায়, বাড়িতে কোনো সিসি ক্যামেরা আছে কিনা সেই ভয়ে তারা ওই প্লাস নিয়ে নিচতলা গিয়ে বিদ্যুতের তার কেটে দেয় যেন সিসিটিভি থাকলে সেটা ডিসকানেক্ট হয়। তখন মুগ্ধ ছাদের উপরে ছিল। আবার সিদ্ধার্থ আবার ছাদে গিয়ে মুগ্ধ সহ দুজনে মা মেয়ের লাশ ছাদের গেটের ভিতরে সিঁড়ির দিকে রাখে, দেবুদের ছাদ হয়ে থেকে যেন দেখা না যায়। এখানে দেবুদের ছাদ যদিও মাত্র 2 ফিট দূরে, তাদের সাথে ঘনিষ্ঠতা ছিল না বা যাওয়া আসা ছিল না। তারপর দুজনে স্যারের রুমে ঢুকার পর দেখে বাচ্চাটা ঘুম থেকে উঠছে। বাচ্চাটা সিদ্ধার্থকে দেখে বলে, সিদ্ধার্থ দাদা তুমি এখানে কেন? সেই রুমের পাশেই দেবুদের বাসা ছিল। দেবুদের বাসার কেউ শব্দ শুনে টের পেয়ে যায় কিনা এই ভয়ে বাচ্চাটাকে তারা কাপড় দিয়ে গলা পেঁচিয়ে মেরে ফেলে। আমরা এর আগে বলেছিলাম বাচ্চাটা ঘুমে ছিল, তারা ঘুমন্ত বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ে। এটা তাদের থেকে যেটুকু আমরা বক্তব্য পেয়েছিলাম তখন আমরা সেটুকু বলেছিলাম। তো এখানে কোর্টে গিয়ে তারা বলেছে, বিজ্ঞ আদালতে তারা স্বীকারোক্তি দিয়েছে, বাচ্চাটা ঘুম থেকে উঠে সিদ্ধার্থকে বলেছে, সিদ্ধার্থের নাম ধরে বলেছে যে সিদ্ধার্থ দা তুমি এখানে কেন? এরপরে তারা অনেক ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে গোসল করার পরে আরো একটা ইয়াবা ছিল সেখানে এটা সেবন করে। মুগ্ধের মাথায় বুদ্ধি আসে, যেহেতু মেরে ফেলছে সেহেতু চুরি বা ডাকাতি হিসাবে মানুষ মনে করে এমন কিছু করে। তখন তারা ড্রয়ার খুলে সব এলোমেলো করতেছিল, মুগ্ধ অলংকার এনে দিচ্ছিল সিদ্ধার্থ সেই অলংকারগুলো প্লাস্টিকের বাক্সে এবং কাপড়ের প্যাকেটে ঢুকাচ্ছিল। এরপরে সেই বাড়িতে তারা টাকা পায় 15,000। জুম্মার নামাজের সময় স্যারের বাসার ছাদ হয়ে দেবুদের বাসার ছাদ দিয়ে সাবধানে দেয়াল টপকায় বাইরে বের হয়ে যায়। মুগ্ধ সেই 15,000 টাকা নিয়ে গিয়েছিল। স্বর্ণ সিদ্ধার্থ নিয়ে গিয়েছিল, নিয়ে রাস্তার গলিতে রাখে। পরে কাউকে বুঝতে না দিয়ে পূর্ণিমা কাকির বাসার পেছনে মাটিতে পুঁতে রাখে। বিজয় কাকা, পূর্ণিমা কাকি তারা এসব বিষয়ে কিছু জানতো না। বাসায় গিয়ে আবার গোসল করে মুগ্ধের কাছে আবার যায়, গিয়ে 3,500 টাকা নেয়। এই 3,500 টাকা দিয়ে পরবর্তীতে যে মোবাইলটা বন্ধ ছিল সেটা উদ্ধার করে।
পরের দিন মুগ্ধর সাথে যোগাযোগ হয় না, বাসায় ছিল, এরপরে তাকে পুলিশ ধরে নিয়ে আসে। আর মুগ্ধ দাস যেটা স্বীকার করেছে তার সামারিটা এইরকম। রংপুরে 4 খুনের ঘটনায় মরদেহ উদ্ধারের পর থেকে এখন পর্যন্ত পুলিশ কর্মকর্তারা যেভাবে মিডিয়া সামলিয়েছেন, যেভাবে আসামিদের প্রকাশ্যে এনেছেন এবং ক্রাইম সিনের নজরদারিতে যেসব কাণ্ড ঘটাচ্ছেন, তাতে তাদের দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। এক আসামির পরনের শার্ট নিয়ে প্রশ্ন ওঠার পর ময়নাতদন্তের আগেই পুলিশ যেভাবে বক্তব্য দিয়েছে সেসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হয়েছে। এরপর ছাদে পানি ঢেলে আলামত নষ্টের অভিযোগ ওঠার পরও পুলিশ কর্মকর্তাদের ভাবলেশহীন বক্তব্য দিতে দেখা গেছে। লাইট জ্বালাতে গিয়ে ভুলে সুইচ বন্ধের দাবি করেছেন তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা। বুধবার রাতে পুলিশের পক্ষ থেকে এই বক্তব্য যখন দেয়া হয় তখনও তারা জানেন না লাইটের সুইচ এবং পানি ছাড়ার সুইচ কোথায়। আসলে এই প্রশ্নগুলো অবান্তর অর্থহীন, এটার জবাব দেওয়ারও আমাদের এখানে বললাম তো, যেখানে যে আলামতগুলো প্রয়োজনীয় ছিল সেই আলামতগুলো আমরা নিয়ে গেছি। তবে স্যার স্থানটা যেহেতু স্যার ক্রাইম সিন, সেই হিসাবে কে পানি ছাড়লো কিভাবে ছাড়লো এটা জানতেও এতক্ষণ সময় লাগছে স্যার। এটা একটা প্রশ্ন থাকে না স্যার, যে হুট করে কে পানি লাগলো স্যার, এই যে পানি ছেড়েই দিল কে বা কেন বা, এটা কি পুলিশের লোকই আপনাদের? আমি তো বলছি যে এখানে আমাদের যে দায়িত্বরত পুলিশ সদস্য ছিল তারাই তো এই যে লাইট জ্বালাইতে গিয়ে এটা হচ্ছে মডারের সুইচ আর লাইটে কি একসাথেই এক বোর্ডেই আছে না মডারের সুইচটা আলাদা? দেখতে হবে তো, সেটা একটু দেখবেন প্লিজ। লাইট জ্বালানোর সুইচ এবং পানি তোলার মোটরের সুইচ এক জায়গায় কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেন, সেটা তো দেখতে হবে তাহলে। অথচ এর আগেই তিনি বলে বসেছেন লাইট জ্বালাতে গিয়ে ভুলে পানি ছেড়েছে দায়িত্বরত পুলিশ সদস্যরা। পানি পড়ে আলামত নষ্ট হওয়ার তো কোনো সুযোগ নাই, কারণ ওটা তো একটা ছাদ, মানে ওপেন জায়গা। গতকাল সকালে তো এখানে বৃষ্টি হয়েছে, আপনার সন্দেহের কারণ হলো ছাদ যখন ভিজে গেছে আর মোটরের সুইচটা যদি আলাদা হয়ে থাকে, ওই জায়গায় যখন সুইচ পড়েছে তখন তো একটা কিছু হয়েছে এখানে ভেতরে। আচ্ছা, তাহলে তো আপনাদের ভিতরে দেখতে হয় সেটা আর কি, আপনি দেখে এসে বলেন সুইচটা আলাদা আছে কিনা। যদি না ভিতরে পানি পড়ছে কিনা তাহলে একটু আপনাদের মধ্যে একজন প্রতিনিধি ঠিক করেন। আমার নিয়ে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের ভাই পার্থ দাসের দাবি, বুধবার সন্ধ্যায় অন্ধকার বাড়ির ছাদ থেকে পানি পড়তে দেখে দায়িত্বরত পুলিশকে জিজ্ঞেস করলে তারা ঘটনাটি গোপন রাখতে অনুরোধ করে। পরে তিনি আসামির ভাই পরিচয় দিলে তাকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়। পরবর্তীতে রাত 10টার দিকে পাশের বাড়ির ছাদ থেকে গণপতি চক্রবর্তীর ছাদটি পানিতে ভেজা দেখা যায়, তবে ছাদের একটি কোণা শুকনো ছিল। এই সময় ছাদটি মুছে ফেলার কোনো চিহ্ন দেখা যায়নি। এ নিয়ে ডিবির উপকমিশনার সনাতন চক্রবর্তী কালবেলাকে বলেন, লাইটের সুইচ দিতে গিয়ে মোটরের সুইচ দিয়ে ফেলেছে, ওরা চেনে না তো, মোটর চলছে, পরে পানি পড়া দেখে উপরে গিয়ে বন্ধ করেছে। ব্রিফিংয়ে পুলিশ কমিশনার তো হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মাসুম, যে বিষয়টি বলি, আপনি জানেন এটি নির্মম হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডকে ঘিরে এখন সারা দেশ এবং বিশ্ব কিন্তু আলোচিত একটি বিষয়। এবং যে তথ্যটি আমি আপনাকে দিতে চাই, দিনে আজকে যে পুলিশ কমিশনার মহোদয় যে ব্রিফিং করেছেন এবং তদন্ত সূত্রগুলোর সাথে আমার যে কথা হয়েছে, সেটি হচ্ছে যে 22 তারিখ যে শুক্রবার, যে 21 তারিখ যে ভোরবেলা অর্থাৎ 6টায় প্রথম কিলিং এর শিকার হন গণপতি চক্রবর্তী। এবং সেটি আপনি জানেন যে এর আগে যেটি আমরা বলেছিলাম যে রাতে, প্রথম রাতের দিকে সীমান্তের বাসায় সিদ্ধার্থ এবং মুগ্ধ ইয়াবা খেয়েছিলেন। ইয়াবা খাওয়ার পরে আবার রাত 3টার দিকে আবারও তাদের মধ্যে ইয়াবা সেবনের আকাঙ্ক্ষা জাগে। তখন আমি যতটুকু জেনেছি সেটি হচ্ছে যে আরেকজন শান্ত নামে একজন কামাল কাসনা এলাকার একজন ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে আবারও তারা 4টি ইয়াবা কেনেন এবং সেগুলো নিয়ে তারা গণপতি চক্রবর্তীর ছাদে যান। এবং খাওয়ার পরেই কিন্তু একেবারে ভোর হয়ে যায়, এবং ভোর হয়ে যাওয়ার কারণে সেখানে একটু শব্দ হয়। সেই শব্দের কারণে গণপতি চক্রবর্তী তখন হাঁটার জন্য উপরে আসছিলেন এবং তখন তাকে টের পেয়ে তার যে গামছা ছিল সেই গামছাটি দিয়ে প্রথমে তাকে হত্যা করা হয়। এবং এই সময় যে শব্দ হয়, সেই শব্দ পেয়ে যে প্রীতিলতা চক্রবর্তী তার স্ত্রী এবং যে আগামী চক্রবর্তী তার কন্যা ছাদে যান। ছাদে যাওয়ার পরে প্রথমে তারা প্রীতিলতা চক্রবর্তীকে হত্যা করেন গলায় গামছা পেঁচিয়ে, এবং সিদ্ধার্থ হত্যা করেন, মুগ্ধ হত্যা করেন প্রীতিলতা চক্রবর্তীকে, এবং সিদ্ধার্থ হত্যা করেন আগামী চক্রবর্তীকে। এবং আগামী চক্রবর্তীকে যখন মারা হচ্ছিল তখন তার সহজে। আশা করছি ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আসলে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রতিনিয়ত এরকম আপডেট সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।